কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আপনি কিছু বললেন? আরিশ আরুষিকে ওর বুক থেকে নামিয়ে আরুষির উপর উঠে ওর দিকে ঝুঁকে বলল, তুমি কিছু শোনোনি? আমি এতক্ষণ ধরে কি বলছিলাম? আরিশ ওর উপর ঝুঁকে গেছে দেখে আরও ভয় পেয়ে গেল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, না শুনিনি। আপনি কি বললেন আর একবার বলবেন প্লিজ? আরিশ আরুষির দিকে আরও ঝুঁকে বলল, আমি বললাম যে আমরা ইন ফিউচার 10টা বেবি নেব। আরিশের কথা শুনে আরুর গলা শুকিয়ে কাঠ। এবার শুনেছো আরু পাখি? আরুষির গালে হালকা করে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। আপনি এসব কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? তোমার জন্যই তো পাগল আমি। অনেক রাত হয়েছে, আপনি এবার ঘুমিয়ে পড়ুন। কাল সকালে ফ্লাইট, তাড়াতাড়ি উঠতে হবে। কিন্তু আমার তো এখন তোমাকে আদর করতে ইচ্ছে করছে আরু পাখি। আরুষি তোতলাতে তোতলাতে আমার খুব ঘুম পাচ্ছে। আরিশ আরুর ওপর থেকে উঠে এসে ওর পাশেই শুয়ে উচ্চ স্বরে হাসতে লাগলো। আর তা দেখেই আরু অবাক হয়ে গেল। আপনি এমন করে হাসছেন কেন? তোমার ফেস দেখে। আমি যেই বললাম আদর করার কথা, তুমি কতটা ভয় পেয়ে গেছিলে জানো? পুরো গলু গলু ফেস। চিন্তা নেই, তুমি ঘুমাও। আরুষিকে জড়িয়েই ঘুমিয়ে পড়ল। মানে কখন কি চাই বোঝা মুশকিল। বড্ড জটিল ব্যক্তিত্বের একজন মানুষ। এই ভালোবাসেন, আবার এই বকাঝকা করেন। কখনো কি হবে আমার ওনাকে বোঝার ক্ষমতা? সকালবেলা এয়ারপোর্ট থেকে নেমে দেখবা একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, নাম্বারটা তোমাকে আমি সেন্ড করে দিচ্ছি। সেই গাড়িতে উঠবে, ওটা তোমাকে নিয়ে যাবে হোটেল অবধি। হ্যাঁ ভাইয়া, খেয়াল তো রাখবেই। যতই হোক ও রারু পাখি বলে কথা। আরুষিকে দেখেই চোখ মেরে বলল কথাটা। সানার এই রকম কর্মকাণ্ডে আরুষি একটু ঘাবড়ে গেল। কিচ্ছু বলল না, তবে বড়দের মাঝে এরকম কথা বলে সানা প্রায়ই। তাহলে আসছি আমরা। আরাব বাহিরে দাঁড়িয়ে আছে। উনি দাঁড়িয়ে আছেন মানে? উনিও কি আমাদের সঙ্গে যাবেন নাকি? আরাব যেতে চাইলো, না করতে পারলাম না। তুই আর বেশি কথা বাড়াস না, তাড়াতাড়ি চল। উনি যাচ্ছে মানে আমি যাব না? এটা কোনো কথা হলো? তুমি যাবে। আর আরাফ অত্যন্ত ভালো একটা ছেলে, আশা করি তোমার কোনো সমস্যা হতে দেবে না ও। হারিসের বাবা বলাতে সানা আর না করতেই পারল না, ওদের সাথেই গেল। সারাটা রাস্তা সানা আর আরও দুজনে মিলে বক বক করতে করতেই এসেছে। যদিও সানা বেশি কথা বলেছে। আগের দিন আরবকে অনেক কিল ঘুষি মারায় ও লজ্জায় বেশি কথা বলতেই পারেনি। এয়ারপোর্টে নেমে আরব হারিসকে আলাদাভাবে ডেকে বলল,
দোস্ত, তোর বোনটাকে বল না আমার সাথে রিলেশনে যেন রাজি হয়ে যায়। পছন্দ তোমার, বিয়ে করবে তুমি, আমি কেন রাজি করাবো? হ্যাঁ, দোস্ত, তুইও এরকম করতে পারলি তো আমার সাথে। মনে রাখবো। বাই দ্য ওয়ে, যাচ্ছিস যখন তখন গোল করে বাড়ি ফিরিস। না হলে তোর মানিজ্যতের ফালুদা করে দেবো আমি। আগে নিজের কেসটা সামলা, তারপর আমাকে বলিস। ওই বিরক্তিকর লোকটার সাথে আমাকে আবার বাড়ি ফিরতে হবে? উফ, অসহ্যকর। ভালো না তো ছাই, ওনার কথা ছাড় তুই। সাবধানে থাকিস আর ভালো খবর নিয়ে আসিস আরু পাখি। সানা, আমি কিন্তু তোর ভাবি হই। আর ওইদিকে তোমার কি মনে হয় অব্র আরও কি রাজি হবে এত কিছু বলার পরও? আঙ্কেল, আমার মনে হয় আরও এত সহজে রাজি হবে না। আর তাছাড়াও হয়তো আরিশ ওকে আসতে দেবে না। তবু ওকে যে করে হোক আমি আমার কাছে আনবই। না হলে আমার নামও অব্র নয়। অনেক বড় মুখ নিয়ে তো বলছো, তা কাজটা ঠিকঠাক হবে তো? আপনাকে কি করে বলি আঙ্কেল? আমি যা করি সবই আরিশ আগে থেকে জেনে যায়। ব্যাপারটা এত সহজভাবে বললেও সহজ নয়। আমি যখন একবার বলেছি কাজটা করব তো করবেই। না হলে আপনি তো আছেন, ইমোশনালি ব্ল্যাকমেল করে নিয়ে আসবেন। যতই হোক নিজের মেয়ে বলে কথা। আর এদিকে আরিশা আর আরুকে এয়ারপোর্টে নামিয়ে রেখে সানা আর আরাব দুজনেই বাড়ি যাচ্ছে। সানাকে না চাইতেও ওকে অব্রের পাশের সিটে বসতে হয়েছে, যদিও বা ও চায়নি। মাঝ রাস্তায় গিয়ে আরাব গাড়িটা থামিয়ে দিল। এ কি, আপনি মাঝ রাস্তায় গাড়ি থামালেন কেন? আমার তোমার সাথে কিছু কথা আছে সেই জন্য। দেখুন, আমার সঙ্গে আপনার কোনো দরকারি কথা নেই। আপনি এখন প্লিজ তাড়াতাড়ি চলুন, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আরাব সানার দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, যতক্ষণ না আমার কথা তুমি শুনবে ততক্ষণ এখান থেকে কোথাও যেতে পারবে না তুমি। সানা একটু ভয় পেয়ে গিয়ে বলল, আপনার ইচ্ছা নাকি? হুম, আমার ইচ্ছা। আমি কি একেবারে অযোগ্য যে তুমি আমাকে মানতে পারছো না? সানার থেকে এমন একটা উত্তর শুনে আরাবের খুব রাগ হলো। কারণ পজিটিভ হোক বা নেগেটিভ, যে কোনো একটা উত্তর আরাব শুনতে চেয়েছিল। আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। ভালো কথার মেয়ে তুমি না, বুঝতে পেরেছি। এবার আমার টেকনিকেই তোমাকে মানাতে হবে। কলকাতা এয়ারপোর্টে অনেকক্ষণ আগে প্লেন থেকে নেমেছে। 10 মিনিট হলো দাঁড়িয়ে আছে ওরা গাড়ির জন্য, অপেক্ষা করছে। যদিও আরিশ এর আগে অনেকবারই কলকাতায় এসেছে ঘুরতে, তবে আরুষির কখনো আশাই হয়নি। তাই সব কিছুই চোখে যেন কেমন নতুন নতুন লাগছে। আরিশ আরুর দিকে তাকিয়ে বলল, ভালো লাগলো কলকাতা? হ্যাঁ, ভালো লেগেছে। আপনি এর আগে এসেছেন? হ্যাঁ, এসেছি অনেকবার, তবে তোমার সাথে এই প্রথম সুযোগ হলো। ওরা কথা বলতে বলতে গাড়ি চলে এলো। এরা দেরি না করেই তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল। বেশ অনেকক্ষণ ধরে গাড়ি চলছে। আরুর খুব বিরক্ত লাগছে এতক্ষণ ধরে বসে থাকতে। আরুষি আর না পেরে আরিশকে জিজ্ঞাসা করলো, আর কতক্ষণ লাগবে? এখনো বেশ অনেকক্ষণ। তোমার যদি ঘুম পায় তো আমার কাছে মাথা রেখে ঘুমাতে পারো। আরুষি একটু ইতস্তত বোধ করলেও তা করতে পারল না। তাই আরিশের কাঁধে মাথা রাখলো। আর কখন যে চোখ দুটো এক হয়ে এসেছে বুঝতেই পারল না। আরুষিকে সাইড থেকে জড়িয়ে ধরলো আরিশ, যাতে গাড়ির ঝাঁকুনিতে ওর ঘুম ভেঙে না যায়। প্রিয়তমার দিকে তাকিয়ে আছে আরিশ। হয়তো ও এ দেখার যেন কোনো শেষই নেই। ঘুম ভাঙতে কোনো একটা তীব্র আওয়াজ পেয়ে আরুষির মনে কৌতূহল যেন আরও বেড়েই গেল। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল তাই কিছু জানতেই পারেনি। হারিসকে কোথাও দেখতে পেলই না ও, কিন্তু তার থেকেও বড় কৌতূহল যে আওয়াজটা আসছে কোথা থেকে। অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতোই শুনছে। তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দেখল চারিদিকে সমুদ্র আর প্রচণ্ড ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে, যার তীব্র আওয়াজ। ঘুম থেকে উঠে এরকম যে একটা দৃশ্য দেখতে পাবে আরুষি, সেটা হয়তো ও ভাবতেই পারেনি। ও রুমটা সমুদ্র থেকে সামান্য একটু দূরেই, 2 মিনিট হাঁটলেই সেখানেই যাওয়া যাবে। আরুষি আনন্দটা উপভোগ করার জন্য 2 হাত মিলে জোরে জোরে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। তখন আরিশ পিছন থেকে এসে আরুষির কোমরটাকে জড়িয়ে ধরে ওর মুখে কিস করেই বলল,
পছন্দ হয়েছে আরু পাখি? ভীষণ। কিন্তু আপনি আমাকে আগে বলেননি কেন? আরুষি এবার আরিশের দিকে ফিরে হুট করেই আরিশের গালে হালকা করে একটা কিস করে বলল, থ্যাংক ইউ সো মাচ ফর দি সারপ্রাইজ। বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে বিচের ধারে চলে গেল। আরিশও আরুষির পেছন পেছন গেল। ভালোবাসার মানুষটাকে কখনো একলা হতে দেবেই নাও, সব সময় নিজের সাথে আগলেই আগলেই রাখবে। জলের মধ্যে পা ডুবিয়ে হাতে হাত রেখে হাঁটছে আরু আর আরিশ। দীর্ঘ পথ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওরা। আর সমুদ্রের ঢেউগুলো ক্রমশ পায়ের ছাপগুলোকে মিলিয়ে দিচ্ছে তার নোনা জল দিয়ে। আচ্ছা, গাড়ির ড্রাইভারকে কি বাবা আগে বলে রেখেছিল এখানে আসার জন্য? আগে বললে এটা কি আর সারপ্রাইজ থাকতো? আসলে বাবাকে আমি বলেছিলাম সবকিছু একটু অ্যারেঞ্জ করার জন্য, আর বাবাকে কথাটা বলতেই বাবা একেবারে রাজি হয়ে গেল। তাহলে আপনার অফিসের কাজ? ওটা তো একটা বাহানা তোমাকে এখানে আনার জন্য, আর প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নেওয়ার জন্য। ওনাকে যদি এই কথাটা না বলতাম তাহলে এই সিচুয়েশনে উনি আমাকে কখনোই ছুটি দিতেন না। সত্যিই তো, আপনার ফাইনাল এক্সাম আর আপনি ছুটি নিলেন কেন? আমার এই বউটার জন্য। বড্ড ভালোবাসি যে আমার এই বউটাকে। আরুষি লজ্জা পেয়ে কথা ঘোরানোর জন্যই বলল, আচ্ছা, জায়গাটা কিন্তু খুব সুন্দর, কক্সবাজারের মতোই। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। এটা হলো দীঘা। আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, সব তোমাকে দেখাবো। পরে দেখব সব, আগে আপনাকে একটু ঢেউয়ে ভিজিয়ে দিই। এই বলে ধাক্কা মেরে আরিশকে জলে ফেলে দিল। তবে আরিশও ওর হাত ধরে থাকার জন্য আরিশকে নিয়েই পড়ল। জলে পড়ে দুজনে হাসতে লাগলো। সমুদ্রের ঢেউ এসে দুজনকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, মিলেমিশে যাচ্ছে সবকিছু, একাকার হয়ে যাচ্ছে ভালোবাসায়। হতে চলেছে কোনো এক নতুন ভালোবাসার অধ্যায়। আরিশ আর অরু দুজনেই একসঙ্গে অনেকক্ষণ ধরে ওখানেই সময় কাটালো। আরুষি নোনা জল আর বালিতে মাখামাখি হয়ে গেছে, কিন্তু আজ যেন ও সেখান থেকে হোটেলে ফিরে যাবেই না বলে প্ল্যান করেছে। আরিশের এখন ঠিক তেমনটাই মনে হচ্ছে। আরু পাখি, অনেক হয়েছে, এখন আর ভিজতে হবে না, চলো আমরা ফিরে যাই। প্লিজ আর একটু থাকি না, আমার খুব ভালো লাগছে। আপনিও থাকুন, কত এনজয় হচ্ছে বলুন তো। আর 1 মিনিটও নয়, আমরা এক্ষুনি হোটেলে ফিরে যাব। আরও জলের মধ্যে বসে আছে, আর উঠবে না বলেই ঠিক করেছে। আরু পাখি, ওঠো। আমি উঠবো না। তুমি শিওর উঠবে না? হ্যাঁ, উঠবো না। আমি আরো কিছুক্ষণ থাকবো, বললাম না আমার এখানে খুব ভালো লাগছে। আরুষির কোনো রকম ওঠার প্ল্যান না দেখে আরিশ আরুকে এইবার কোলেই তুলে নিয়ে হাঁটা দিল হোটেলের দিকে। আরুষি আরিশের কোল থেকে নামার জন্য ছটফট করছে। আরু জোরে জোরে চেঁচাচ্ছে, ঠিক আছে, আমাকে প্লিজ ছাড়ুন, আমি ওখানে যাব। দেখুন সবাই কত মজা করছে। একদম না আরু পাখি, এরকম পাগলামো করছো কেন? আমরা আবার বিকেলে আসবো তো। আরিশ আর আরুর কাণ্ড দেখে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে, আর মাঝে মাঝে কেউ কেউ আবার ওদের দেখে মুচকি মুচকি হাসছে। দেখুন সবাই আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, আর দেখি কিভাবে হাসছে। প্লিজ আমাকে নামান। কে কি ভাববে আই ডোন্ট কেয়ার। এদিকে দেখুন আঙ্কেল আন্টি, আমি জানি না আমি এখন যে কথাটা বলবো আপনারা তাতে সম্মতি প্রকাশ করবেন কিনা। তবুও এটা আপনাদেরকে জানানোর আমার কর্তব্যের মধ্যে পড়ে। বাকিটুকু আপনাদের ওপর, আপনারা কি করবেন। আপনাদের মতের অমতে আমি কোনো কিছুই করব না। কি বলবে আরব বাবা, আমরাও তো শোনার জন্য অপেক্ষা করে আছি। আর তাছাড়া তুমি যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে আর অ্যাডাল্ট একজন, আশা করি ঠিক ভুল বিবেচনা করার ক্ষমতা তোমার আছে। তাই আমি মনে করি তুমি যা সিদ্ধান্ত নেবে ভুল কিছু নেবে না। বলো, কি বলছিলে তুমি বাবা? দেখুন, আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না। তাই সোজাসাপটা এই কথাটা বলতে চাই যে আমি সানাকে বিয়ে করতে চাই। আরবের মুখ থেকে কথাটা শুনে আফজাল সাহেব আর আনিকা খান দুজন পরস্পরের দিকে তাকালেন। তারপর হেসে ফেললেন দুজনে। ওনাদের হাসতে দেখে আরব একটু চমকে গেল। মনে মনে ভাবতে লাগলো, তাহলে তারা কি ওকে ভুল বুঝলো? আফজাল সাহেব উঠে আরবকে জড়িয়ে ধরল, তারপর বললেন,
আমি জানতাম তুমি এরকম একটা কিছু বলবে, আর তোমার হাতে আমার মেয়েটাকে দিয়ে আমি নিশ্চিন্ত থাকবো, সেটা আর বলতে বাকি রাখি না। তোমার আম তোমার আঙ্কেলকে আমি এর আগে এই কথাটা একবার বলেছিলাম, কিন্তু উনি তখন বলেছিলেন তুমি হয়তো রাজি হবে না, সেই কারণে আর বলে ওঠেনি। কিন্তু এখন তুমি যখন বলছো কথাটা, দুই পরিবারের সম্মতি নিয়ে এগোতেই পারি। আমাদের তরফ থেকে কোনো অমত নেই, আর আশা করি আরিশ বা আরও মামুনিরও থাকবে না। তাহলে আর দেরি করে লাভ কি, পাঠিয়ে দাও তোমার বাবা মাকে আমাদের বাড়িতে। আচ্ছা আঙ্কেল, তবে যতদিন না আরশি আর ভাবি ফিরছে ততদিন কোনো কাজই হবে না। আমি ওদের ছাড়া কিছুই করতে চাই না। সে তো অবশ্যই, তবে সানার এই বিয়েতে মত আছে কি তাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? না হলে মেয়েটার সাথে খারাপ হবে। আমি ওকে মানিয়ে নেব আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। বলে আরও টুকটাক কিছু কথা বলে বেরিয়ে গেল আরাপ। আফজাল সাহেব আর আরিশের মা দুজনেই এখন বেশ নিশ্চিন্ত। আরও মামুনি আসতেই আরিশের জীবনটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে, আর আমার ছেলেটার মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। এবার মেয়েটার দায়িত্ব আরাফ নিলে তাহলে তো আমি নিশ্চিন্তে থাকতে পারবো। লাঞ্চ করে এসে আরু আর এক মুহূর্ত দেরি করেনি ঘুমাতে, কারণ আরিশ আরুকে বলেছে ও যদি না ঘুমায় তো বিকেলে ঘুরতে নিয়ে যাবে না। সেই ভয়ে ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আরুষি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আরিশ আর উত্তাল সমুদ্রের ঢেউ দেখতে ব্যস্ত। হাতের জ্বলন্ত সিগারেটটা মাঝে মাঝে টেনে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে বাতাসে, আর চারিদিকে কর্কশ একটা গন্ধ ছড়িয়ে যাচ্ছে। সিগারেটের ধোঁয়া আরুর নাকে পৌঁছাতেই আরুর ঘুমের মধ্যে থেকেই কাশতে শুরু করলো। আরিশ পিছন ফিরে একবার বাঁকা একটা হাসি দিল, তারপর আবার আগের মতোই তাকালো সমুদ্রের দিকে। টেবিলের ওপরে থাকা মোবাইল ফোনটা বেজে উঠতেই রুমে গেল। গিয়ে আরুষির থুতনিতে থাকা তিলটার দিকে প্রথমে নজর যেতে আলতো করে তিলটা স্পর্শ করে ফোনটা নিয়ে বেলকনিতে গেল। স্যার, আপনি যা যা করতে বলেছিলেন তাই তাই করেছি। ওনাকে পেয়েছো? উনি যেখানে থাকে সেখানকার অ্যাড্রেস আমরা জানতে পেরেছি, তবে এখন উনি আগের জায়গায় থাকে না, সেখান থেকে অন্য জায়গায় চলে এসেছে, এটা জানতে পারলাম। ইমিডিয়েট কাজটা করো, যত তাড়াতাড়ি সম্ভব হয়। ওনার ঠিকানাটা কোথায়? স্যার, ওনার বাসা হলো সিলেট, কিন্তু উনি বহুত বছর আগে উনি ধানমন্ডিতে থাকতেন, তারপর ওখান থেকে সিলেট চলে আসেন। ওকে, পুরোটা খোঁজ খবর নিয়ে আমাকে জানাবে। সিগারেটটা আরেকবার টান দিয়ে বাইরে ফেলে দিল আরিশ। এতদিন শুধু শুনেছে যে সিগারেট নাকি একটা পুরুষের ব্যথা নির্মূল করতে অনেকটা কার্যকরী একটা উপাদান, কিন্তু তা আজকে কতটা কার্যকর সেটাও বুঝতে পারছে। এক প্রকার ব্যথা আছে ওর বুকে, ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কষ্ট, আরুষির ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কষ্ট। আরিশ এগুলো ভেবেই কষ্ট পাচ্ছিল যে কবে সেই দিন আসবে যেদিন আরুষি ভালোবেসে ওকে গ্রহণ করে নেবে। আর সেই দিনের অপেক্ষায় আছে আরিশ। বীচের ধার দিয়ে হেঁটেই চলেছে আরু আর আরিশ। আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে। বীচের ধারে মানুষজনের কোলাহলেই পূর্ণ। সকলেই তাদের ভালোবাসার মানুষ এবং পরিবারের সঙ্গে একান্তে ভালো সময় কাটানোর জন্য এখানেই এসেছেন। দুজনই পাশাপাশি হেঁটেই চলেছে, তবে আজকে আরিশ নিস্তব্ধ, আর তার সঙ্গে আরও। আরিশকে আজকে দেখে খুবই অবাক লাগছে আরুর, কারণ যেই আরিশকে চেনে সেই আরিশ আর এখনকার আরিশের মধ্যে হাজারো তফাৎ। এই আরিশকে দেখলে কেউ কখনোই বলবে না যে ইনি হলেন সেই মানুষ যিনি আরুষের উপর রাগ, অভিমান, ভালোবাসা সমস্ত কিছুই দেখায়। এই সমস্ত কথাগুলো আরুষি ভাবছে আর ভাবার চেষ্টা করছে যে এমন কি হলো যার জন্য আরিশের এমন নিস্তব্ধতা। সকালে তো বেশ ভালোই ছিল, তাহলে কি দুপুরে কিছু হয়েছে তার জন্য আরিশের মুডটা অফ? আরুষি না পেরে বলে উঠল, আপনার কি কোনো কারণে মুড অফ? আরিশ সামনের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, না। ওফ। তারপর দুজনের মধ্যে আবার নীরবতা। অন্য দিনের আরিশ আর এখনকার আরিশের মধ্যে কোনো মিল খুঁজেই পাচ্ছে না আরুষি। ও একটু না হলেও অনেকটাই
পুরনো আরিশটাকে বড্ড মিস করছে, যে বারবার ওর উপর অধিকার ফলাতো আরুষি না চাইতেও। আরুষের এখন কেন জানি না খুব ইচ্ছে হচ্ছে আরিশের উপর অধিকার ফলানোর। আরুষি হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল। ওই দেখুন না, ওখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছে, আমিও কিনবো। আমি কি বারণ করেছি তোমাকে? না, তা করিনি, তবে আপনি চয়েস করে দেবেন। বলেই আরু আরিশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। সেখানে গিয়ে আরুষি ইচ্ছে করে নিজে থেকে কিছু পছন্দ করছেই না, বারবার আরিশের সামনে এটা ওটাও ধরছে, আর যেটাই ধরেছে আরিশ সেটাতেই মাথা নাড়ছে। ওর মনোযোগ যে কেন অন্য কিছুতে সেটাই বুঝতেই পারছে না আরু। শেষমেশ আরিশের এরকম ব্যবহার থেকে আরুষির রাগ হলো, আর তার সাথে একটু খারাপও লাগলো। রাগ করে জুয়েলারিগুলো আর কিনলই না আরু। কিছুক্ষণ বিচের ধারে কাটিয়ে সন্ধ্যা হতেই ওরা হোটেলেই ফিরে গেল। রাত 10:30। ডিনার করে এসে ওরা অনেকক্ষণ আগেই হোটেলে ফিরে এসেছে। আরুষি ঘরের মধ্যে থাকলেও আরিশ বেলকুনিতেই ছিল এতক্ষণ ধরে। আরুষি না পেরে আরিশের কাছে গিয়ে আরিশের পাশেই দাঁড়ালো, তারপর নির্লিপ্তভাবেই আরিশের কাছে আবদার করলো। চলুন না এখন একটু বিচের ধারে যাই, আমার এখন যেতে ইচ্ছে করছে। আরিশ অবাক চোখে আরুষির দিকে তাকিয়ে তারপরে শান্ত দৃষ্টিতেই বলল, অনেক রাত হয়েছে আরু পাখি, ঘুমিয়ে পড়ো। আমি যখন একবার বলেছি যাব তখন যাব, আপনি না যেতে চাইলে বলেন, আমি একা একাই যাচ্ছি। ইচ্ছা করে কথাটা বললেও যেন আরিশ ওকে নিয়ে যেতে বাধ্য হয়। পাগলামো করো না আরু পাখি, ঘুমিয়ে পড়ো। ও বুঝতে পেরেছি, আপনি নিয়ে যাবেন না তাই তো, আচ্ছা আমি একাই যাচ্ছি। বেরিয়ে যেতে গেলেই আরিশ আরুষির হাত ধরে ফেলল। এ হাত যখন একবার ধরেছি তখন কখনো একা ছাড়বো না। বলে আরিশও আরুর সাথে সি বিচের ধারে গেল। জ্যোৎস্না রাত, চারিদিকে জনমানব শূন্য। আকাশের উজ্জ্বল চাঁদও যেন দীর্ঘ বছর ধরে প্রতীক্ষারত। জলের মাঝখানে দুজন দুজনের হাতেটা ধরে রেখে দাঁড়িয়েই আছে। চাঁদের উজ্জ্বলতা সারা শরীরে মাখামাখি। নীরবতা কাটিয়ে আরিশ বলে উঠল, একটা কবিতা শুনবে আরু পাখি? আরুষি সমুদ্রের দিকে তাকিয়ে বলল। বলুন। আরুষি মনে মনে বলল, আমি তো আপনার কথা শোনার জন্যই অপেক্ষারত। একবার ডাক দিয়া দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছাবো, পরিণত প্রদয়ের উৎস মূল ছোব। পথে এতটুকু দেরি করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাঁখা নিয়ে মরুদ্যান হব। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল। অভয় আরণ্য হবে কথা দিলে, লোকালয়ে থাকবো না আর, আমরণ পাখি হয়ে যাব, খাবো মৌনতা তোমার। কবিতাটা শেষ হতেই আরিশ এর চোখের কোণে জল জমে এলো। এরপর আরুষি আরিশের দিকে ফিরে আরিশের কাঁধের ওপর নিজের হাত দুটোকে রেখে পা দুটোকে সামান্য উঁচু করে আরিশের ঠোঁট দুটোকে স্পর্শ করলো। আরিশ হয়তো এই মুহূর্তে আরিশের থেকে এতটা ভালোবাসা আশা করেনি। পরম আবেশে আরুষিকে নিজের সঙ্গে আরও জড়িয়ে ধরল আরিশ। আরুষি আরিশের থেকে অনেকটাই বেটে। নিজের মাথাটাকে আরুষের বুকে ঠেকাতে পারলেও আরিশের ঠোঁটে দুটোকে স্পর্শ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই একটু ভালোবাসা দেওয়ার জন্য এতটুকু করেছে আরুষি। সমুদ্রের জলগুলো পরম আবেশে ভালোবাসার দুটি মানুষকে ক্রমাগত ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আরুষি আরিশকে ছেড়ে বলল, আপনার কবিতার কাতরোক্তি আমার হৃদয় স্পর্শী। আমি যদি আপনাকে আহ্বান জানাই এই রাত্রে আমাকে একান্তই নিজের করে পাওয়ার, আপনি কি আমায় ফিরিয়ে দিবেন? একটু ভালোবাসবেন আমায়? মুড়িয়ে নেবেন কি আমাকে আপনার ভালোবাসার চাদরে? আরিশ যেন এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। আরুষির থেকে এত কিছু এত তাড়াতাড়ি আশা করেই নিও। তাহলে কি ওর ভালোবাসা
আরুর হৃদয়ে স্পর্শ করতে পেরেছে। দেখো আরু পাখি, তুমি হয়তো আবেগের বশে সমস্তটা বলেছ। যেদিন ভালোবেসে একান্তে আমাকে গ্রহণ করবে সেদিন তোমাকে আমি ফিরিয়ে দেব না। এটা আবেগ নাকি ভালোবাসা সেটা আমি জানি না, তবে আমি খুব অদ্ভুত এক অনুভূতিতে জর্জরিত। বলুন, ভালোবাসবেন না আমায়? ভালোবেসেই নিজের সাথে জড়িয়ে রাখতে চেয়েছি তোমায়, তো কি করে আমি তোমাকে ফিরিয়ে দেবো তা আমার জানা নেই। আরিশ এবার আরুষিকে কোলে তুলে নিয়ে হোটেলের দিকে এগিয়ে গেল। বিচ থেকে আরিশ আরুকে কোলে করে হোটেলে নিয়ে আসলো। রুমের ভেতর এসে আরুকে কোলে করে বিছানায় শুইয়ে দিল আরিশ। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে ব্যালকনির দিকে থাকা পর্দাগুলো সরিয়ে দিল। চাঁদের আলোটা ঘরের মধ্যে প্রবেশ করে সারা ঘরকে আলোকিত করে দিচ্ছে, যেখানে পূর্ণতা পাবে একটা নতুন ভালোবাসার। আর সৃষ্টি হবে একটা ভালোবাসার রাত, যেখানে কৃত্রিম জিনিসকে উপেক্ষা করে আসল আর প্রকৃত জিনিসটার মধ্যে দিয়ে ভালোবাসাটা শুরু করেছে ওরা দুজনে। সাদা পর্দা সরাতে এক ঝাঁক আলো এসে আরুর মুখে পড়ল। আরুকে এখন দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আরিশ ক্রমাগত আরুর নেশায় আসক্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে হয়তো নিজেকে আর আটকে রাখা সম্ভবই নয় কোনোভাবেই। আরিশ ধীর পায়ে আরুর দিকে এগোচ্ছে, আর ওর বুকের হার্টবিট যেন ততই বেড়ে চলেছে ক্রমশ। আরিশ আরুর কাছে এসে আরুর গাড়ি আলতো করে স্পর্শ করে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আরিশের ঠোঁটের প্রথম স্পর্শে আরও একটু কেঁপে উঠল। এক অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে সারা শরীর জুড়ে। ক্রমশ শিহরিত হচ্ছেও। অনেক ভালোবাসি আরু পাখি তোমাকে, নিজের থেকেও বেশি। সারা জীবন তোমার সাথে তোমাকে ভালোবেসে কাটাতে চাই। বার্ধক্যও যেন কখনো আমাদের ভালোবাসাকে স্পর্শ না করতে পারে। আরুর মুখ দিয়ে কোনো কথা বেরই হচ্ছে না। এক অদ্ভুত অনুভূতি, যা হয়তো ডায়েরির পাতাতেও লিখলে তা ব্যক্ত করা সম্ভব নয়। আরিশ এবার আরুর ঠোঁট দুটোকে দখল করে নিল, আর আরও পরম আবেশে আরিশের শার্টের কলারটা খামচে ধরল। গলার কাছে নখ দিয়ে অনেক আঁচড়ও করেছে। আরিশ আস্তে আস্তে নিজের শরীরের সমস্ত ভার আরুর উপর ছেড়ে দিতে লাগলো। ওদের ভালোবাসায় মায়াবী রাতটাও যেন সঙ্গ দিচ্ছে বেশ। রাত যত গভীর হচ্ছে, দুজনের ভালোবাসাও যেন আরও বেশি গভীর হচ্ছে। দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ক্রমাগত। সকালবেলা সূর্যের আলো ফুটতে তা আরুষির মুখে পড়তে আরুর ঘুম ভেঙে গেল। আজকে আর ওর সূর্যোদয় দেখাই হলো না। ঘুম ভাঙতেই আরিশ ওর দিকে চোখ গেল আরুর। কপালে চুলগুলো ছড়িয়ে পড়েছে, মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। আর তার মাঝে আকর্ষণীয় হলো আরিশের ঠোঁট দুটো, যাতে যে কেউ আসক্ত হতে বাধ্য। নিজের দিকে তাকিয়ে দেখতে খানিকটা লজ্জায় পেল আরু। হঠাৎই কিছু মনে হলো, তারপর নিজে থেকেই আরিশের কপালের চুলগুলো সরিয়ে ভালোবাসার একটা পরশে এঁকে দিল। তারপর উঠতে গেলে আরিশ ওর হাত ধরে আবার ওকে বিছানায় ফেলে দিলে আরিশ আরুর ওপর উঠে বলল, তুমি কি ভেবেছ তুমি আমাকে একা আদর করে চলে যাবে? আমি তোমাকে তোমার আদর ফেরত দেবো না। আরুষি থতমত খেয়ে গেল। ও ভেবেছিল আরিশ হয়তো ঘুমাচ্ছে, কিন্তু আরিশ যে জেগে আছে সেটা বুঝতে পারলে কখনোই এমন করতোই না ও। এখন নিজের বোকামির জন্যই নিজেকে দুটো চড় থাপ্পড় দিতে ইচ্ছে করছে আরুর। এসব কি বলছেন? আমি এসব কিছুই করিনি। আর আপনি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ঘুমের ঘরে তুমি আমার ভার্জিনিটিটাও নষ্ট করে দিয়েছো আরু পাখি। এই বাবা, এবার আমার কি হবে? আরু আরিশের কথা শুনিয়ে যেন আকাশ থেকে পড়ল, আর ভাবছে এই ছেলে বলে কি। আমি কখন কি করলাম? আপনিই তো বলে চুপ হয়ে গেল। হ্যাঁ আমি তো। কি বলো বাকিটুকু তারপরে? কিছু না, আমাকে উঠতে দিন, আমি এখন ফ্রেশ হব। তার আগে আমার পেন্ডিং কেসটা তো আমাকে ঠিকঠাকভাবে পেমেন্ট করতে হবে, তাই না? তুমি একাই দেবে, আমি তা ফিরিয়ে দেবো না, এটা কেমন খারাপ হয় বলো না?
বলে আরুর দিকে এগিয়ে যেতেই হঠাৎই ফোন বেজে উঠল আরিশের। সত্যি সবাই আমাকে প্রচণ্ড হিংসে করে, কেউ চায় না আমার ভালো, সবাই রোমান্সে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এত সকালে আবার কে? এত সকাল নয়, এখন প্রায় 9:30 বাজে। আপনি তাড়াতাড়ি ফোনটা ধরুন, অনেকক্ষণ ধরে বেজেই চলেছে। আরিশ এবার ফোনটা ধরতে গেলে আরু তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে ছুটল, আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে। এটা কিন্তু ঠিক না আরু পাখি, পালিয়ে যাবে কোথায়? ফিরে তো আমার কাছেই আসতে হবে সারা জীবন। ফোনটা হাতে নিতেই দেখলো সানা ফোন করেছে। এই মিষ্টির দোকানের ছানা সকাল সকাল আমার রোম্যান্সের বারোটা তুমি বাজারে কেন? ভাইয়া, কতবার বলেছি না তুই এই নামে আমাকে ডাকবি না? তুই যা, তোকে তাই বলেছি। তা কেমন চলছে তোদের হানিমুন, মানে প্রথম রাত ভাইয়ার? কানের নিচে একটা দেবো। ছোট বোন হয়েও ভাইকে এ কথা জিজ্ঞেস করিস? লজ্জা করে না? মান সম্মান লজ্জা শরম অনেক আগেই বিসর্জন দিয়েছি, তাই আর এই সমস্ত বলতে কোনো দ্বিধা নেই। আচ্ছা সেসব কথা ছাড়, তোকে একটা কথা বলার জন্য ফোনটা করলাম। বল, কি বলবি? আম্মু বলল যে আরুর খেয়াল রাখার জন্য। তুই এই জন্য আমার রোম্যান্সে ডিস্টার্ব করলি? সরি ভাইয়া, আমি ভাবলাম তুই হয়তো রোম্যান্স করছিস, আর আমি কি করে তা সহ্য করি বল, ওই জন্য ডিস্টার্ব করার জন্য ফোনটা করলাম। আচ্ছা আমার ডিস্টার্ব করা শেষ, এখন রাখি। আরিশ সানাকে আরও কিছু বলতে যাবে, তার আগেই সানা ফোন কেটে দিল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আর আরুষি ক্রমশ শরীরটা কাঁপছে। এত বড় একটা কাজ করে ফেলল যেটা ও ভাবতেও পারছে না। অনবরত চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আজ ওর বাবার কারণেই ওর এই অবস্থা। আরিশকে ও ঠকাচ্ছে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য এত ভাবে, আজ আমি তাকেই ঠকাচ্ছি। আল্লাহ হয়তো এ পাপের কোনো ক্ষমা করবেন না আমাকে। বলেই হাউ মাউ করে কাঁদতে লাগলো। 2 দিন আগের কথা। আরিশের উপর রাগ করে আরু যখন কলেজের ওখানে দাঁড়িয়েছিল তখন ওর মার থেকে ফোন আসতেই ছুটে গেল ওর বাবার কাছে। আরুষি ছুটে ওর বাবার সামনে গিয়ে বলল, বাবা, তোমার এই অবস্থা কেমন করে হলো? কি হয়েছে তোমার? আরমান সাহেব কাতর স্বরে বললেন, তুই তো জানিস মা, আমার শরীরটা সবসময় খুব একটা ভালো থাকে না। আর তুই আমাদের সবাইকে এত বড় একটা ধোঁকা দিবি, এটা মেনে নিতে পারিনি। এই টেনশনে শরীরটা খারাপ হয়ে গেছে। আরুষি যেন নিজেকে ক্ষমা করতেই পারছে না। আর আজকে ওর বাবার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করেছে ও। বিরাট এক অনুশোচনা কাজ করছে ওর। তার উপর আরিশের উপরও রাগ করেছে, যা যা হয়েছে তার কারণে। হঠাৎ একটা সময় আরমান সাহেব সবাইকে রুম থেকে বের করে দিলেন, কারণ তিনি আরুর সঙ্গে একান্ত কথা বলতে চান। এটা শুনে আরুর যেন অবাক হয়েছে, তবে ওর বাবা কি বলবে তারই অপেক্ষায় ছিল ও। আরমান সাহেব বললেন, মারে, আমার এই বিপদের সময় তুই আমাকে সাহায্য কর, না হলে ওরা আমাকে ছাড়বে না, আমাকে জেলে পাঠাবে, আর তোর ভাইয়ের ক্যারিয়ার নষ্ট করে দিবে। বাপি, তুমি হঠাৎ এই সমস্ত কথা কেন বলছো? বলছি কারণ অব্রের বাবা মা এসে বলেছে যে অব্রের সঙ্গে তোর বিয়ে না হলে তারা আমাকে জেলে দিবে। এটা তোকে খুব ভালোবাসে মা। কথাটা শুনেই আরুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আরও সেই কাঁপা কাঁপা স্বরেই বলল, তাহলে আমাকে এখন কি করতে হবে বাপি? আরমান সাহেব বললেন, আইসর থেকে মুক্তি পেতে হবে তোকে, এটাই একমাত্র পথ। কথাটা শুনি আরুর চোখের কোণে জল চলেই এলো, কিন্তু বাবা বলে মায়ায় পড়ে ওনার কথা মেনে নিয়েছিল। সেই দিন মনে না চাইলেও বাবার কথা মেনে নিতে হয়েছিল। আরিশ হঠাৎ বাইরে থেকে ডাকলো, আরু পাখি, আর কতক্ষণ? খিদে পেয়েছে তো, ব্রেকফাস্ট করতে যাব। আসছি। ওরা ঠিক করলো কলকাতায় পুরো শহর ঘুরে দেখবে। এই মুহূর্তে বেশি দিন থাকাটা ঠিক হবে না, আরিশের পরীক্ষা আছে। দুপুরে দুজন সমুদ্রে স্নান করতেই গেল। ক্যামেরাম্যান এসে ছবি তুলতে চাইলে আরিশ রাজি হয়। নানা ধরনের পোজ দিয়ে ছবি তুললো দুজনেই। অনেক ছবি তুলে স্নান করে আবার হোটেলে ফিরে এলো। বিকেলে আবার ঘুরতে যাবে। বিকেলে ওরা সমুদ্রের জলে পা ভিজে চটপটি খেয়ে কিছু জিনিস কিনলো সকলের জন্য এবং একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করলো।
সন্ধ্যাবেলা বিচের ধারে বসে আছি দুজন। প্রচণ্ড হাওয়া বইছে। আরুষি বলল, আচ্ছা, এখানে কলকাতায় ঘোরা আর দেখার মতো কি কি জায়গা আছে? আরিশ হাসতে হাসতেই বলল, এখানে প্রচুর জায়গা আছে যা তুমি 2-3 দিনেও ঘুরে শেষ করতে পারবে না। এটাকে বলা হয় দ্য সিটি অফ জয়। এখানে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওয়াটার পার্ক, নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি, বিরলা বিরলা তারামণ্ডল সহ আরও প্রচুর জায়গা আছে। তবে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, বড্ড বেশি ভালো লাগছে জায়গাটাকে। পরে আবার আসবো আরু পাখি, যখন আমাদের বেবি হবে। ওরা বসে আছে। হঠাৎ আরুষির ফোনে কল এলো। সানা ফোন করেছে। আমাকেও সকালে ফোন করে রোমান্সের 12টা বাজিয়েছে। আরুষি ফোনটা ধরতেই সানা কাঁদতে কাঁদতে বলে উঠল, তোরা ওখানে মজা করছিস আর এখানে জানিস আমার কি অবস্থা? তোর আবার কি হলো? জানিস বাবা আমাকে না বললে আরব ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমি ওনার সঙ্গে বিয়ে করব না। তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, আবার পরে না হয় ঘুরতে যাস। আগে আমার বিয়েটা ভেঙে দে। কিন্তু আরাব ভাইয়া তো যথেষ্ট ভালো একজন ছেলে, কেন তুই ওনাকে পছন্দ করিস না? আমি সেসব কিছু এখন বলতে পারছি না। তোরা বাড়ি এসে তাড়াতাড়ি বিয়েটা ভাঙিয়ে দে, না হলে আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাব বলে দিলাম। এমনিতেই উনি কালকে আমাকে ওনার বাড়িতে যেতে বলেছেন, ওনার আম্মু নাকি আসতে বলেছেন। আমি যাব না, তোরা তাড়াতাড়ি আয়। বলেই ফোনটা রেখে দিল। কি হয়েছে? না, ইমিডিয়েট বাড়িতে যেতে বললো। এরপর আরু আরিশকে সবটা বলল। তাহলে আমাদের কালকেই ফিরতে হবে আরু পাখি। কথাটা শুনতেই আরুষির মন খারাপ হয়ে গেল। আগে সানার ব্যাপারে দেখা উচিত, ঘুরতে তো পরেও আসা যাবে। সমস্ত জামা কাপড় প্যাকিং করে আরিশ আর আরুষি বেলকনিতে বসে আছে আর বাইরে সমুদ্রের ঢেউ দেখছে। কথার মাঝখানে হঠাৎই আরিশ বলে উঠল, তোমার কখনো ইচ্ছা হয় না আরু পাখি এটা জানতে, যে তোমার বাবা কেন তোমাকে পছন্দ করেন না, কেন সব সময় খারাপ ব্যবহার করেন তোমার সাথে? কথাটা শুনতেই আরুষির বুকের ভেতর ধকধক করে উঠল। তাহলে কি আরিশ সব জেনে গেছে? আ- আ- আপনি হঠাৎ এ সমস্ত কথা বলছেন না, মানে আপনি তো আর এসব বলেন না কখনোই, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আসলে তা না, আমি এটাই ভাবি যে কেন উনি তোমার সাথে এমন করেন। এটা আমার কাছে অনেক বড় একটা প্রশ্ন। আমিও উত্তরটা জানতে চাই। আরু মনে মনেই বলল, আপনার সঙ্গে আমিও জানতে চাই, তবে আমি আপনার সঙ্গে যা যা করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। তবে যা খুশি হয়ে যাক আরু পাখি, এটা মনে রেখো যে কখনো আমার থেকে তোমাকে আলাদা হতে দেব না। সে যা কিছুই হয়ে যাক, সব সময় নিজের সাথেই আগলে রাখবো। সকাল 8টার সময় এমার্জেন্সি টিকিট কেটে আরু আর আরিশ ঢাকায় পৌঁছাচ্ছে। সে ভোরবেলা থেকেই সানা ফোন করেই চলেছে যাতে ওরা তাড়াতাড়ি চলে আসে। আরু বাড়ি এসে আসতেই সানা টেনে নিয়ে ওর ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ওকে চেঞ্জ অবধি করতে দেয়নি। সারা রাত ঠিক করে চিন্তায় চিন্তায় ঘুমাতে পারেনি আরু। একদিকে আরিশকে নিয়ে চিন্তা, অন্যদিকে ওর বাবাকে নিয়ে চিন্তা, আর এদিকে সানার। সকলের চিন্তা একসঙ্গে ছোট্ট মাথায় বড্ড বেশি প্রেশার দিচ্ছে। মাথা ব্যথা করছে প্রচণ্ড। কিন্তু এখন যদি সেই কথাটা সানাকে বলে তাহলে সানা ভাববে আরও হয়তো ওকে সাহায্য করবে না বলেই এমনটা বলছে। তাই আরও কিছু বলতেই পারছে না। কি রে, তুই কিছু বলছিস না কেন? বল, আমি কি করব এখন? আরও নিজেকে ক্রমশ স্থির রাখার চেষ্টা করেই বলল,